এর আগে যতগুলো সরকার ছিলেন তারা মোটামুটি মুখে বিনিয়োগ ইত্যাদির কথা বললেও শিল্পক্ষেত্রে বিনিয়োগের কথা তারা অনেকেই বলেছেন, কিন্তু তারা আসলে শিল্প তাড়ুয়া সরকার হিসেবেই সারা বিশ্বে, সারা ভারতের শিল্প গোষ্ঠীগুলির কাছে পরিগণিত হতেন। 80-র দশক থেকে বা তার আগে থাকতেও ধীর গতিতে হলেও 80-র দশকে এই শিল্প তাড়ুয়া মনোবৃত্তি পশ্চিমবঙ্গ সরকার, তৎকালীন যিনি সরকার যারা চালাতেন, তাদের রাজনৈতিক মনোবৃত্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই চলতে থাকে। প্রায় 86,000 কারখানা বন্ধ করে দেওয়া হয়, ভয়ানক রকম শ্রমিক আন্দোলন, সেই শ্রমিক আন্দোলন এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যাতে কারখানাগুলোতে লাল বাতি জ্বলে। হাওড়া, যাকে প্রাচ্যে শেফিল্ড বলা হতো, মূলত ওই জেলা কলকাতা এবং সন্নিহিত 24 পরগনা জেলা, তৎকালীন অবিভক্ত 24 পরগনা জেলা, যা কিনা এখন উত্তর 24 পরগনা একটি অংশ, সেখানে শিল্প বলতে যেগুলো ছিল পাটকল, কাগজ কল এবং অন্যান্য কলকারখানা, যেখানে কিনা সাইরেনের, কারখানার সাইরেনের ভোঁ শুনে বা সাইরেনের আওয়াজ শুনে মানুষ ঘড়ি মেলাতেন, সেখানে বিপুলভাবে রাজনৈতিক ইন্টারভেনশন হয়, মূলত C2 ইউনিয়ন এবং অন্যান্য রাজনৈতিক ইউনিয়নগুলোর দ্বারা, মদতপুষ্ট ইউনিয়নগুলোর দ্বারা, এবং সরকার সরাসরিভাবে একটা শিল্পোন্নত রাজ্যকে শিল্পের শ্মশানে পরিণত করিয়ে দেয়। এরপর থেকে ক্রমান্বয়ে দেশ বিদেশের যারা শিল্প স্থাপন করতে যারা আগ্রহী ছিলেন, পশ্চিমবঙ্গের পরিবেশ বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি দেখে তারা এখান থেকে হাত তুলে নেন। তারপর থেকে ক্রমান্বয়ে শিল্পর অধোগতি হতে থাকে, কর্মসংস্থানের অবস্থা খুব খারাপ হয় এই রাজ্যে। আমরা দেখেছিলাম সেই সময় যারা ডেডিকেটেড লেবার ছিলেন বা ডেডিকেটেড ওয়ার্কার ছিলেন, স্কিল্ড বা সেমি স্কিল্ড যারা ওয়ার্কার বিভিন্ন কারখানায় কাজ করতেন, তারা কেউ লজেন্স বিক্রি করতে শুরু করেন চলন্ত ট্রেনে, কেউ চপের দোকান দেন, কেউ অন্য কোনো ভাবে কাজ চলে যাবার জন্য তারা বাধ্য হন জীবনে বেঁচে থাকার জন্য অন্য কোনো কাজের সংস্থান করতে। এই বিপুল যে সময় ধরে শিল্প এবং বিনিয়োগের পলায়ন ঘটতে থাকে, তারপরে ঘৃতাহুতি হয় একটি বেসরকারি ব্যাংকে কম্পিউটারাইজেশন হতে বাধা দিয়েছিল সেই সরকার। তারই উত্তরসূরি হিসেবে যখন তৃণমূলের দলীয় সরকার পশ্চিমবঙ্গের দায়িত্ব নেয়, সেই সময় তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম অত্যাচার তারা প্রতিষ্ঠিত করে, এবং সব থেকে বড় কথা, টাটাকে এই রাজ্যের মাটি থেকে তাড়িয়ে দিয়ে ভিক্টরি চিহ্ন দেখাতে থাকেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ঠিক উল্টো রাস্তায় হাঁটছে নবগঠিত রাজ্য সরকার, সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং তার ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীরা, বৃহৎ শিল্পমন্ত্রী উল্লেখযোগ্যভাবে শ্রী তাপস রায় এবং বাকি
যারা এই পদ্ধতির সঙ্গে যুক্ত তারা সবাই শিল্প আনয়নের চেষ্টা করছেন। আমাদের দলের তরফ থেকে সম্মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য, মাননীয় সাংসদ রাজ্যসভা, তিনি তাঁর উদ্যোগে প্রায় 25-এর ওপর বিভিন্ন সংস্থার সঙ্গে মহারাষ্ট্রে গিয়ে মিটিং করেন। এছাড়াও দেশের বহু প্রান্তে তিনি এবং রাজ্য বিজেপির অন্যান্য নেতৃত্ব শিল্প আনয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এইরকম একটা পরিস্থিতিতে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 13-14টি শিল্প গোষ্ঠী, বৃহত্তম শিল্প গোষ্ঠী, যারা কিনা স্ব নামে সক্ষেত্রে যথেষ্ট এগিয়ে আছেন, তারা পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যে পালাবদলের পর তারা উৎসাহ দেখিয়েছেন এখানে বিনিয়োগ করার, নিবেশ করার। দুর্গাপুর পানাগড় এলাকায় মিৎসুবিশি প্রখ্যাত কোম্পানি, তারা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং করার জন্য উদ্যোগ নেবেন। টাটা গ্রুপ, এক্সচেঞ্জার, এইচডিএফসি ব্যাংক, এআই ডেটা সেন্টার ইনভেস্টর্স, জিসিসি কোম্পানিজ টিবিডি, রশ্মি গ্রুপ, আদানি গ্রুপ, ইমামি গ্রুপ, এরা সবাই বর্তমানে এই রাজ্যে বিনিয়োগে ইচ্ছুক বলে সরকার পক্ষকে জানিয়েছেন। এছাড়াও শ্যাম স্টিল, যারা লোহা এবং ইস্পাত শিল্প নিয়ে কাজ করেন, তারা বাঁকুড়ার মেজিয়াতে 15,000 কোটি টাকা বিনিয়োগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী। তারা এর সঙ্গে এটাও বলেছেন প্রায় 45,000 লোককে সেখানে চাকরি দেওয়া যাবে, এটা তাদের দাবি। আপনারা জানেন কিছু সময় আগে লাক্স ইন্ডাস্ট্রিজ, তারা গার্মেন্ট ইন্ডাস্ট্রি করেছে ডানকুনিতে 600 কোটি টাকার, সেটা উদ্বোধন হয়েছেন। উদ্বোধনে সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং তার বাকি মন্ত্রিসভার সদস্যদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন। সেটা 600 কোটি টাকার একটি প্রজেক্ট এবং এখানে প্রায় 9,000 জনের প্রত্যক্ষ কর্মসংস্থানের ব্যবস্থার কথা বলা হয়েছে। বার্জার পেইন্ট পানাগড়ে তাদের কারখানা স্থাপন করতে চলেছে, যাতে কিনা 600 কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে। আমুল সাঁকরাইল ফুড পার্ক হাওড়া, সেখানে 700 কোটি টাকার বিনিয়োগ করতে চলেছেন বলে তারা জানিয়েছেন। এইরকম একটা শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করার জন্য দলের পক্ষ থেকে সরকারকে, সর্বোপরি তার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে দলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একটা বিনিয়োগের উল্টো দিকে থাকা, শিল্পক্ষেত্রকে শ্মশানে পরিণত করে দেওয়া, বাঙালি যুবক যুবতীদের কর্মসংস্থানকে শূন্যে নামিয়ে নেওয়া, শিক্ষিত কিংবা কম শিক্ষিত সবাইকে পরিযায়ী একটি শ্রেণীতে পরিণত করে দেওয়ার যে চক্রান্ত প্রায় 49 বছর ধরে ক্রমান্বয়ে পশ্চিমবঙ্গ লক্ষ্য করেছে, ঠিক তার বিপ্রতীপে দাঁড়িয়ে মাত্র 3.5 মাস, 2.5 মাস এখনো বয়স হয়নি, সেই রকম পরিস্থিতিতে রাজ্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে শিল্পবান্ধব পরিস্থিতি
আশু উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। আমরা আবারও পশ্চিমবঙ্গের জনতা এবং পার্টির তরফ থেকে এই সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। যেসব কথা ভোট হবার আগে পার্টির পক্ষ থেকে তাদের সংকল্পপত্রে আমরা বলেছিলাম, সেই সংকল্পপত্র অনুযায়ী সম্মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে, এটাও আমাদের পক্ষে খুব আশাব্যঞ্জক এবং আশা নিয়ে আসে। আমরা মনে করি এইভাবে যদি এগোতে পারা যায় তাহলে ঠিক 1 বছর পরে আমরা যখন আপনাদের সামনে শিল্প নিয়ে কথা বলতে আসব, পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে কথা বলতে আসব, তখন আমরা অনেক বেশি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে পারব। ধন্যবাদ। আজ থেকে রাজ্যে গুন্ডা দমন আইন শুরু হলো, রাজ্যে কি তাহলে এটা নিয়ে কি বলবেন? গত প্রায় 49 বছর ধরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ছিল এরকমই যে সেখানে শাসকের আইন চলতো, কোথাও এলাকা ভিত্তিক, কোথাও পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় দলীয় কমিটি কিংবা দলীয় পার্টি অফিসগুলো কার্যত পুলিশ বা প্রশাসনের কাজ করত। সেকেন্ডারি বা টার্সিয়ারি জায়গায় পুলিশ বা প্রশাসন কাজ করতেন। আবারও বলছি, গত 2.5 মাসের মধ্যে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে তৎপরতা আইন শৃঙ্খলা রক্ষার জন্য দেখিয়েছেন, তাতে শাসকের আইন আর নেই, আইনের শাসন এই পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু শুধু প্রতিষ্ঠিতই নয়, পুরনো আইন থাকাকালীন দুষ্কৃতীরা যেহেতু প্রায় ওই 49 বছর ধরেই সরকার পক্ষের দলের সমর্থন পেয়ে এসেছেন এবং বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধে নিয়ে বিচারকে প্রহসনে পরিণত করাতে পেরেছিলেন, তার বিপ্রতীপে দাঁড়িয়ে, তার উল্টো দিকে দাঁড়িয়ে মানুষকে আইনের সুবিধে পাওয়াতে গেলে সাধারণ মানুষকে, অত্যাচারিত যারা সাধারণ মানুষ, মূলত যারা গুন্ডামির শিকার হন বা হয়েছিলেন, যাদের প্রশাসনের উচিত ছিল যাদের পক্ষে দাঁড়ানোর, সেখানে উল্টে প্রশাসন গুন্ডাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, যারা অত্যাচারিত হয়েছিলেন তাদের পক্ষে ছিলেন না। নতুন আইন তাদের এই পরিস্থিতি থেকে মুক্ত করবে এবং সব থেকে বড় কথা, একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করলেই বা সরকারি রাজনৈতিক দলের সঙ্গে থাকলে পলিটিক্যাল ইমিউনিটি পাওয়া যায় ডিভিডেন্ড হিসেবে, এবং আমি যা ইচ্ছে তাই করব। আমি কলকাতার মতন একটা শহরে, রাজধানীতে খোলা জনবসতি এলাকাতে গুলি চালিয়ে, বোম ফেলে, তারপরে রাত্রেবেলায় কলকাতাতেই গাড়ি চালাতে চালাতে ফেসবুক লাইভে যেটা সোনাপাপ্পু করেছিল সেইটা চলবে, এই ধরনের লোকেদের আটকাতে গেলে বা অন্যান্য ক্ষেত্রেও এই আইনের প্রয়োজনীয়তা আছে বলে পার্টি মনে করছে।